আসসালামু আলাইকুম। কয়েকজন বন্ধু মিলে একটা পুরানো বাড়িতে চুরি করতে যায়, কিন্তু তারা জানতো না সেই বাড়িটা কতটা পুরানো। চুরি করতে গিয়ে তারা এমন কিছু ভুল করে ফেলে যা তাদের ভেতর থেকে রুহটাকেও কাঁপিয়ে দেয়। গল্প শুরু হয়। সময়টা তখন গভীর রাত। এখানে গ্রামের অনেকগুলা মানুষকে দেখা যায় যারা একটা মেয়ের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালাচ্ছে। তারা মেয়েটাকে বেঁধে তার শরীর কেটে তার শরীরের মধ্যে লেবুর রস ছিটিয়ে দিচ্ছে। এর কারণে মেয়েটা প্রচুর কষ্ট পায়। একটা মেয়ের সারা শরীর কেটে সেখানে যদি লেবুর রস ছিটিয়ে দেওয়া হয়, তখন মেয়েটার কি পরিমাণ যন্ত্রণা হতে পারে সেটা শুধু সেই বলতে পারবে। আবার কিছু গ্রামবাসী মেয়েটার দিকে পাথর ছুঁড়ে মারে। মেয়েটার নাম এম্বা শারাফ। এই মেয়েটা কালো জাদু করে এবং সে শয়তানের উপাসক, তাই তাকে সবাই মিলে এভাবে শাস্তি দিচ্ছে। এম্বা শারাফ তখন গ্রামবাসীকে বলে, আজ তোমরা আমার উপকার ভুলে গিয়ে আমাকে এভাবে অত্যাচার করছো। একদিন ঠিকই তোমরা আমাকে স্মরণ করবে। যখন তোমাদের বিপদ তোমাদের কাছ থেকে যাবে না, তখন আমাকেই খুঁজবে তোমরা। এই যে এই লোকটাকে দেখছেন, এই লোকটাকে গ্রামের প্রধান বা জমিদার বলা যায়। তখন জমিদার জল্লাদকে হুকুম করে সে যেন তার গলাটা কেটে দেয়। এম্বা শারাফ এই কথা শুনে সে ভয়ঙ্করভাবে হাসতে থাকে। আর তখনই জল্লাদ এক কোপে তার বডি থেকে তার মাথাটা পুরো আলাদা করে দেয়। বডি থেকে মাথাটা আলাদা হওয়ার পরেও তার কাটা মাথাটা ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এর কিছুক্ষণ পর একটা মেয়েকে দেখা যায়। তার নাম আলিন। আলিন ফুটপাতের একটা দোকান থেকে কিছু সাদা ভাত চায়। দোকানদার তাকে ভাতের সাথে একটা ডিম দেয়, যার সব মিলিয়ে মূল্য হয় 100 টাকার মতো। তখন আলিন দোকানদারকে বলে তার কাছে টাকা কম আছে, তাই যেন সে ডিমটা রেখে দেয়। কিন্তু দোকানদার পুরো টাকা না নিয়ে আলিনকে খাবার নিয়ে চলে যেতে বলে। আলিন তখন দোকানদারকে ধন্যবাদ দিয়ে তার বাড়ির দিকে চলে আসতে শুরু করে, কিন্তু দেখা যায় একটা ছেলে তার পিছু নিয়েছে। এরপর তারা দুজন আলিনকে সেখানে মারতে শুরু করে, কারণ এই দুইজন লোক তার কাছে কিছু টাকা পায়। আলিনের বাবা মারা যাওয়ার আগে এই দুজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, যা সে পরিশোধ করতে পারেনি। তাই তারা তার মেয়েকে চাপ দেয় তাদের টাকা পরিশোধ করে দেওয়ার জন্য। আলিন তাদের কাছে 3 দিনের সময় চায়, কিন্তু এই পাওনাদার তাকে এখনই সব টাকা দিয়ে দিতে বলে। তখন আলিন একটা কাচের বোতল ভেঙে লোকটার গলায় ধরে বলে, আমি তো আপনাদের কাছে সময় চেয়েছি, আমি সব টাকা আপনাদের 3 দিনের মধ্যে দিয়ে দিব, কিন্তু এতগুলো টাকা এখন আমি আপনাদেরকে কোথায় থেকে দিব। তখন তাদের মধ্যে হাতাহাতি হলে কাচের আঘাতে তার গলাটা কেটে যায়। তখন লোকগুলা ভয়ে সেখান থেকে চলে যায়। এরপর আলিন তার বাসায় আসে। তার বাসার পরিবেশটা তেমন একটা ভালো না। এই বাসায় প্রতিদিনই মারামারি ঝগড়া লেগেই থাকে। আলিন এসে দেখতে পায় ফিতরা নামে এই লোকটির সাথে কিছু লোক ঝামেলা করছে। ঝামেলার কারণ সে তার শালীর সাথে প্রেম করেছে এবং তার শালী এখন প্রেগনেন্ট। এদিকে আলিনকে দেখা যায় আলিন সোজা উপরে এসে একটা দরজায় নক করে। দরজাটি গনি নামে একটি ছেলে খুলে দেয়। আলিন গনির কাছে তার ভাই বেগাসের কথা জানতে চায়। আলিন আর তার ভাই ছাড়া তার এই পৃথিবীতে কেউ নেই। গনি আলিনের হাতে রক্ত দেখে তাকে জিজ্ঞেস করে, তোমার হাতে রক্ত কেন, কি হয়েছে? কিন্তু আলিন গনিকে কিছুই বলে না। সে তার ভাইকে নিয়ে চলে যায়। কিন্তু গনি কিছু একটা আন্দাজ করতে পেরেছে যে আলিনের সাথে কিছু তো একটা হয়েছে। বেগাস আলিনকে বলে, আপু আমার ক্ষুধা লেগেছে। তখন আলিন তার ছোট ভাইকে বলে, তুমি গনির বাসায় রাতে খাওনি? তখন তার ভাই বলে, না, আমি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তখন আলিন তার নিজের খাবারটা তার ভাইকে খেতে দেয়। এরপর সে গোসল করতে যায়। গোসল শেষ করে এসে সে তার ভাইয়ের সাথে সময় কাটায়, কেননা সে কাল সারাদিন বাসায় থাকবে না। আলিন তার ভাইকে বলে, আমি কাল সারাদিন বাসায় থাকবো না, তোমার আমাকে ছাড়াই থাকতে হবে। কাল যেহেতু আলিন বাসায় থাকবে না, তাই সে তার ভাইয়ের সাথে খেলাধুলা করে। এর বেশ কিছুক্ষণ পর আলিনকে দেখা যায় সে একটা গুহার ভেতর চলে এসেছে। চারপাশটা একদম অন্ধকার, ভয়ঙ্কর এক পরিবেশ, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আলিন এই গুহা থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে এই গুহার কোনো মুখ খুঁজে পায় না যেখান দিয়ে সে বের হতে পারবে। আর তখনই এই লোকটা হচ্ছে আলিনের বাবা। সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার বাবা তাকে বলে, তোর জন্য এসব হয়েছে, এসবের জন্য তুই দায়ী, আর আমার সাথে এখন আমি তোকে নিয়ে যাব। যখন আলিন তার বাবাকে এরকম ভয়ঙ্কর অবস্থায় দেখতে পেয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। মানে আলিন এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিল। এরপর আলিন রেডি হয়ে গনির বাসায় আসে। গনির বাসায় ফিতরাকেও দেখা যায়, যাকে সেদিন ঝামেলা করতে দেখা গিয়েছিল। ফিতরা আর গনি তারা দুজন ভালো বন্ধু। তারা সব সময় একসাথে থাকে। গনি আলিনকে দেখে অবাক হয়, কেননা তারা যে কাজে এখন যাবে সেই কাজে আলিনের মতো ভালো একজন মেয়েকে তারা সাথে নিতে চাচ্ছে না। আর এদিকে ফিতরা ছিল খুব রাগী একজন মানুষ। সে আলিনকে দেখে চিল্লাচিল্লি করতে শুরু করে। তখন আলিন ফিতরাকে একটা রেকর্ড শোনায় আর তাকে বলে, তোমরা যদি আমাকে তোমাদের সাথে না নাও তাহলে আমি পুলিশকে সবকিছু বলে দেব, আর এই রেকর্ডটা পুলিশদেরকে শুনিয়ে দেব।
আলিনের আগে থেকে প্ল্যান ছিল যে সে তাদের সাথে যাবে, কিন্তু আলিন এটা বুঝতে পেরেছিল যে তারা আলিনকে সাথে নেবে না। তাই সে বুদ্ধি করে রেকর্ডটা করে রাখে যেন তাদেরকে ব্ল্যাকমেল করে আলিন তাদের সাথে যেতে পারে। তখন ফিদটা খেপে গিয়ে আলিনকে মারধর করতে শুরু করে। তখন গুনি এসে ফিদটাকে থামিয়ে দেয়। তার এই স্বভাব দেখে বোঝা যায় তারা দুজন দুজনকে পছন্দ করে। এরপর ফিদটা বাধ্য হয়ে আলিনকে তাদের সাথে নেয়। কিন্তু তারা এখন কোথায় যাবে? আসলে তারা চোর, তারা আজকে চুরি করতে যাবে আর আলিনও তাদের সাথে যাবে। কেননা পাওনাদার টাকা পরিশোধ করতে আলিনকে এই পথটাই বেছে নিতে হয়। তারা সবাই গাড়ির কাছে আসে। গাড়িতে আরো একজন মেয়েকে দেখা যায়, তার নাম জিয়া। সে খুব ভালো রানার ছিল, কিন্তু তার হার্টের প্রবলেম থাকার কারণে সে তার স্বপ্নটা পূরণ করতে পারেনি। জিয়া তার দৌড়ানোর একটা ভিডিও দেখছিল। তখন আলিন গাড়িতে উঠে বসে। জিয়া যখন জানতে পারে তাদের সাথে একজন মেয়েও চুরি করতে যাবে, তখন জিয়া হাসাহাসি করতে শুরু করে। এরপর তারা চারজন মিলে একটা গাড়ি নিয়ে তাদের চুরি করার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তারা এখন পর্যন্ত জানে না যে তাদের সামনে কি অপেক্ষা করছে। সারা রাত গাড়ি চালানোর পর তারা একটা জঙ্গলের মধ্যে চলে আসে। তারা আজকে চুরি করবে জঙ্গলের মধ্যে এই পুরানো একটা বাড়িতে। এই বাড়িটা অনেক পুরানো, কিন্তু এটা কত পুরানো তারা এটা জানে না। ফিদটা দূরবীন দিয়ে বাড়ির সামনে একটা গাড়ি দেখতে পায়, কিন্তু এই বাড়িতে কারো থাকার কথা না। তখন ফিদটা আর গনির মধ্যে ঝামেলা শুরু হয়। ফিদটা গনিকে বলে, তোর দায়িত্ব ছিল এই বাড়িটা পর্যবেক্ষণ করা, কিন্তু তুই আমাদেরকে ভুল জানিয়েছিস। তুই বলেছিলি যে এই বাড়িতে কেউ থাকে না, তাহলে এই বাড়িতে কোথায় থেকে গাড়ি আসলো? তখন জিয়া এসে তাদের এই ঝামেলা থামিয়ে দেয়। আর এখানে বোঝা যায় তারা তিনজন ভালো বন্ধু। জিয়া তাদের বলে, আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের সারা রাত লেগেছে এখানে আসতে, তাই আমরা এখন আজকের রাতটা বাহিরেই থাকবো আর সুযোগ বুঝে বাড়ির ভিতর চলে যাব। এরপর তারা সবাই রাত হওয়ার জন্য তাদের গাড়িতে বসে থাকে। কিন্তু তখন আলিন ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে চিল্লানি দিয়ে ওঠে। আলিন বারবার এই একই স্বপ্ন দেখছে। মনে হয় এই স্বপ্নের মধ্যে তাকে কোনো বার্তা দিতে চাচ্ছে কেউ, কিন্তু আলিন এটা বুঝতে পারছে না। রাত গভীর হলে তারা তাদের জিনিসপত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যায়, কিন্তু জিয়া গাড়িতে বসে থাকে, কারণ কোনো সমস্যা হলে জিয়া যেন তাদের বাহির থেকে সাহায্য করতে পারে। তারা একে একে দেওয়াল টপকে বাড়ির ভেতর প্রবেশ করে। ফিদটা রুমের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সে দরজাটা খুলতে পারে না। আলিন দরজা ধাক্কা দিতেই অলৌকিকভাবে দরজাটা খুলে যায়, কিন্তু কেন সেটা পরে জানা যাবে। তারা ভেতরে ঢুকে দেখতে পায় বাড়ির অবস্থা একদমই ভালো না। বাড়ির ভিতরে ঢোকার পর আলিনের মাথাটা কেমন যেন একটা করতে শুরু করে, কিন্তু সে সেটা কাউকে বুঝতে দেয় না। ফিদটা উপরে যায় আর আলিন আর গনিকে নিচের রুমটা দেখতে বলে। ফিদটা উপরে আসলে সেখানে সে অনেকগুলো সোনার কয়েন দেখতে পায়। সে এই কয়েনগুলো দেখে অনেক খুশি হয় এবং কয়েনগুলো তার কাছে নিয়ে নেয়। এদিকে গনি নিচে একটি ড্রয়ারের মধ্যে অনেক দামি দামি ঘড়ি দেখতে পায়। সে সেগুলা নিয়ে নেয়। আরও কিছু আছে কিনা এটা দেখার জন্য আলমারি খুলে দেখতে পায়, সেখানে অনেকগুলো টাকা রয়েছে। গনি তো মহা খুশি। গনি সব টাকাগুলো তার কাছে নিয়ে নেয়, কিন্তু হঠাৎ তার হাতে কি যেন একটা লাগে। গনি লাইট দিয়ে সেই জিনিসটা দেখার চেষ্টা করলে তার সারা শরীর শিউরে ওঠে, কারণ সেখানে সে একটা কাটা মাথা দেখতে পায়। এই কাটা মাথাটি ছিল আলিনের এবং মাথায় প্রচুর পোকামাকড় দিয়ে ভরা রয়েছে। এদিকে আলিন কিছু চুড়ি দেখতে পায়। এই চুড়িগুলা তার কাছে অনেক ভালো লাগে, তাই সে এই চুড়িগুলা নিয়ে নিজের কাছে রেখে দেয়। কিন্তু হঠাৎ তার মনে হয় তার ভাই তাকে ডাক দিয়ে পিছন দিক থেকে দৌড়ে গেল। আলিন লাইট নিয়ে তার পিছু করলে সেখানে সে কাউকে দেখতে পায় না। এরপর আলিন দৌড়ে এসে গনিকে বলে সে তার ভাইকে এখানে দেখেছে। তখন গনি বলে, এখানে তোমার ভাই কিভাবে আসবে? তুমি হয়তো ভুল দেখেছো। এরপর গনিও তাকে বলে, এই জায়গাটা আমারও যেন কেমন একটা অদ্ভুত লাগছে। এদিকে উপরের ঘরে ফিদটা ঘুরতে ঘুরতে একটা আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়নার দিকে তাকিয়ে দেখতে পায় তার প্রতিচ্ছবি তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসছে। একটু পর সে আবার দেখতে পায় তার পেট ছিঁড়ে বাচ্চা বের হচ্ছে। ফিদটা এইসব দেখে ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। এদিকে তারা দুজন পালাতে গিয়ে একটা রুমে চলে আসে, আর এখানে এসে দেখতে পায় একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে আর পাশে কয়েকটা লাশ পড়ে আছে। তখন গনি মেয়েটাকে উদ্ধার করতে যায় আর জিয়াকে ফোন করে বলে সে যেন গাড়িটা রেডি রাখে, কিন্তু কোনো কারণে গনি মেয়েটির হাতের বাঁধন খুলতে পারে না। যখনই মেয়েটির বাঁধন খুলতে যায় তখন তার হাতে প্রচুর পরিমাণের গরম অনুভব করে। তখন আলিন তাকে বলে, মেয়েটিকে আমাদের বাঁচানোর কোনো দরকার নেই, কারণ তাকে আমরা চিনি না। তখন গনি বলে, আমাদের মেয়েটিকে চিনতে হবে না, তাকে বাঁচানো আমাদের একটা দায়িত্ব। তখন আলিন একটু ভেবেচিন্তে একটা কুড়াল এনে মেয়েটির হাতের বাঁধন খুলে দেয়, কিন্তু তারা এটা জানে না যে তারা কত বড় একটা ক্ষতি করে ফেলল। গনি মেয়েটিকে কাঁধে তুলে ফিদটাকে ডাকতে থাকে, কিন্তু একটু পর ফিদটা উপর থেকে তাড়াহুড়া করে নিচে নেমে আসে।
যখন তারা মেয়েটিকে নিয়ে বাহিরে যাবে তখন তারা একদম অবাক হয়ে যায়, কেননা বের হওয়ার মতো তাদের সামনে কোনো রাস্তা নেই। তারা বের হওয়ার জন্য অন্য একটা দরজা খুলে, কিন্তু সেখানেও দেখতে পায় ওয়াল করা। কিন্তু তারা তো এই দরজা দিয়ে ভেতরে ঢুকেছিল, কিন্তু হুট করে এখানে কে ওয়াল করে দিল? এদিকে ফিতরার তো মাথা গরম, তাই সে একটা সিলিন্ডারের মধ্যে আগুন ধরিয়ে সেখানে ব্লাস্ট করে দেয়। কিন্তু এতে কোনো লাভ হয় না, দেওয়ালের চুল পরিমাণ ক্ষতি হয় না, উল্টো তারাই আহত হয়ে পড়ে। এরপর তারা ঠিক করে গনি আর এই মেয়েটি এখানে থাকবে, আর ফিতরা আর আলিন গিয়ে বের হওয়ার দরজা খুঁজবে। যাওয়ার সময় ফিতরা গনিকে আত্মরক্ষার জন্য একটা ছুরি দিয়ে যায়। আলিন এবং ফিতরা বাহিরের দরজা খুঁজতে খুঁজতে একটা রুমে এসে পৌঁছায়। সেখানে তারা পুরানো একটা ছবি দেখতে পায়। সেখানে ফিতরা একটা বিষয় লক্ষ্য করে, সবার উপরে লাগানো একটা মহিলার জন্ম তারিখ আর সবার নিচে লাগানো একটা মেয়ের জন্ম তারিখ এক, অর্থাৎ তারা একই দিনে একই তারিখে জন্ম নিয়েছে। এই বিষয়টি আপনারা একটু মনে রাখেন। এইদিকে নিচে গনি মেয়েটাকে এক জায়গায় শুয়ে দিয়ে সে একটু বিশ্রাম নেয়। হঠাৎ গনির মনে হয় মেয়েটি বোধহয় বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করছে। তখন গনি তার মুখের সামনে তার কান নিয়ে যায় শোনার জন্য। তখন দেখা যায় মেয়েটির চোখ একদম কালো হয়ে গেছে। মেয়েটির মুখ থেকে ভয়ঙ্কর একটি পোকা তার কানের ভিতর চলে যায়। তখন গনি তার কানে ভয়ঙ্কর ব্যথা হওয়ার কারণে নিচে পড়ে ছটফট করতে থাকে আর চিৎকার করতে থাকে। গনি দেখতে পায় তার 3 বন্ধুকে মেরে বস্তার মধ্যে ভরে রাখা হয়েছে। গনির চিৎকার শুনে আলিন আর ফিতরা নিচের দিকে চলে যায়, কিন্তু আলিন তার ভাইকে দেখে ফিতরা থেকে আলাদা হয়ে যায়। ফিতরা নিচে এসে দেখতে পায় গনি একা একাই চিল্লাচিল্লি করছে। গনি ফিতরাকে দেখে বলে, তুই কে? তখন ফিতরা বলে, গনি কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? আমি তো তোর বন্ধু ফিতরা। কিন্তু কে শুনে কার কথা? গনি বারবার বলে, শয়তান সরে যা আমার সামনে থেকে। আমার বন্ধুদের সাথে তুই কি করেছিস? আসলে গনি এখানে ফিতরির জায়গায় সেই শয়তান মেয়েটাকে দেখতে পাচ্ছে। তখন আবার শয়তান সেখানে এসে তার বন্ধুকে বলে, আমি তোর বন্ধুদের সবাইকে মেরে ফেলেছি, তুইও এখন আর এই বাড়ি থেকে বেঁচে ফিরতে পারবি না। এসব কথা বলে শয়তান সেখানে ভয়ঙ্করভাবে হাসতে থাকে। তখন গনি রেগে গিয়ে শয়তানের উপর ছুরি চালিয়ে দেয়, কিন্তু দেখা যায় ছুরিটা গিয়ে ফিতরার হাতে গেঁথে গেছে। এতে করে ফিতরা অনেক আহত হয় এবং সে জোরে চিৎকার করতে থাকে। একসময় ফিতরা সেখান থেকে পালিয়ে একটা রুমের ভেতর চলে যায়, কিন্তু রুমে ঢুকতে গিয়ে সে পড়ে যায় আর উপরে তাকিয়ে দেখতে পায় সেখানে অনেকগুলো পোকা দিয়ে কিছু একটা লেখা রয়েছে। সেখান থেকে একটা পোকা ফিতরার মুখের ভিতর চলে যায় এবং আস্তে আস্তে পোকাটি তার পেটের মধ্যে চলে যায়। পোকাটি তার পেটের মধ্যে যাওয়ার কারণে তার ভয়ঙ্কর রকমের যন্ত্রণা হয়, তাই সে ছুরির মাধ্যমে তার পেটটা ছিঁড়ে ফেলে। রক্তের গন্ধ পেয়ে উপরে যতগুলা পোকা ছিল সব পোকা ফিতরার উপর পড়তে থাকে আর ফিতরা সেখানেই মারা যায়। আর এদিকে জিয়া কাউকে খুঁজে না পেয়ে বাড়ির ওয়াল টপকে উঠানে চলে আসে। আর জিয়া ফিতরার সাথে ওয়াকিটকের মাধ্যমে কথা বলছিল, কিন্তু একটু আগে তো ফিতরা মারা গিয়েছে, তাহলে সে কার সাথে কথা বলছে? তখন তার সামনে উপর থেকে উল্টা হয়ে সেই মেয়েটি চলে আসে আর সেখানে ভয়ঙ্করভাবে হাসতে থাকে। তখন জিয়া অনেক শক্তি নিয়ে তার মুখের মধ্যে একটা ঘুষি মারে আর শয়তান মেয়েটা ছিটকে পড়ে যায়, কিন্তু এতে তার কিছু হয় না। জিয়া লক্ষ্য করে এতক্ষণ ফিতরার কণ্ঠে এই শয়তান মেয়েটা তার সাথে কথা বলছিল। তখন জিয়া রেগে গিয়ে মেয়েটাকে আরো কয়েকটা ঘুষি দেয়, যার কারণে মেয়েটার ঘাড় পুরো ঘুরে যায়, কিন্তু শয়তান মেয়েটা আবার সব ঠিকঠাক করে নেয়। এই বিষয়টা দেখার পর জিয়া এখন সত্যি সত্যি অনেক ভয় পেয়ে যায়, কেননা সে তখন বুঝেই নাই সে কার সাথে লড়াই করছিল। জিয়া ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তার হার্টে প্রবলেম থাকার কারণে সে সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। জিয়া আর ফিতরা মারা গেল, আর গনি তার অবস্থাও ভয়ঙ্কর। বাকি রইল শুধু আলিন। বাড়ির মধ্যে জীবিত রয়েছে শুধু গনি আর আলিন। বাড়ির ভেতরে আলিন তার ভাই বেগাসকে খুঁজতে খুঁজতে একটা রুমের মধ্যে চলে আসে। সেখানে সে লাইট জ্বালাতে চমকে ওঠে, কারণ সেখানে সে অনেকগুলো ডল দেখতে পায়। তখন উপর থেকে একটা পোকা পড়ে তার জামার ভিতরে চলে যায়, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না, যেমনটা সবার ক্ষেত্রে দেখা গিয়েছিল। ওই সময় আবার লাইটটা অফ হয়ে যায়। তখন আলিন ফোনের ফ্ল্যাশ দিয়ে দেখতে পায় তার ভাই দেওয়ালের দিকে দাঁড়িয়ে ওয়ালের সাথে মাথা ঠুকছে। আলিন ভয় পেয়ে তার ভাইয়ের সামনে গেলে বেগাস তার হাতে একটা পেপার ধরিয়ে দেয়। পেপারটা রেখে বেগাসের দিকে তাকালে সে সেখানে আর কাউকে দেখতে পায় না। তখন আবার তার পেছনে ভয়ঙ্করভাবে তার বাবা এসে তাকে কিছু একটা বলতে থাকে। তখন আলিন ভয় পেয়ে সেখান থেকে পালানোর সময় একটা লোক তার কপালে হাত রাখে, আর সাথে সাথে আলিন সেখানে অজ্ঞান হয়ে যায়। সেম কাজটাও সে গনির সাথেও করেছে। এরপর তাদের দুজনকে টেনে হিঁচড়ে একটা জায়গায় নিয়ে আসা হয়। জ্ঞান ফেরানোর জন্য লোকটা তাদের মাথার ওপর মন্ত্র পড়ে কিছু পাউডার ছড়িয়ে দেয়। এর কারণে তাদের শরীরে থাকা সব পোকাগুলো বের হয়ে যায়, আর এই লোকটা সেই পোকাগুলো সব মেরে ফেলে। এরপর এই লোকটি তাদের জানায়
এই পোকাগুলো হলো ব্ল্যাক ম্যাজিক করার এক মাধ্যম, আর এই পোকাগুলো মানুষকে পাগল বানিয়ে দেয়। আর তখন মানুষ উল্টাপাল্টা দেখতে শুরু করে। এখানে শুধু মানুষ সেই জিনিসটাই দেখবে সে যেটাকে সব থেকে বেশি ভয় করে বা যে বিষয়টাতে সে সব থেকে বেশি দুর্বল। এরপর লোকটি তাদের জিজ্ঞেস করে, তোমরা কারা, এখানে কেন এসেছো? গনি উত্তর দেয়, তারা কেউ না। তখন লোকটি রেগে গিয়ে বলে, তাহলে কি তোমরা এম্বা সারাফের নাতি নাতনি? তোমরা মেয়েটাকে কেন ছেড়ে দিয়েছ? তারা জানায়, আমরা এম্বা সারাফ নামে কাউকে চিনি না, আর আমরা কারো নাতি নাতনিও না। আমরা চোর, এখানে আমরা চুরি করার জন্য এসেছি, আর তাছাড়া আমরা কিছু জানি না। মেয়েটির সাহায্যের দরকার মনে হয়েছিল আমাদের, তাই তাকে আমরা সাহায্য করেছি। তখন লোকটি তাদের বলে, তোমরা কি জানো তোমরা যাকে সাহায্য করেছো সে আসলে একটা শয়তান? এতক্ষণ তোমরা যা যা উপলব্ধি করেছো তার থেকেও ভয়ঙ্কর শক্তিশালী সেই মেয়েটা। তোমাদের ভয় সেই মেয়েটাকেও ভয় করে। কিন্তু তারা দুজন লোকটাকে বিশ্বাস করে না। তখন লোকটি তার পরিচয় দিয়ে বলে, আমি উরিপ মহেশ্বর, আর আমি একজন ওঝা। আর এই ওঝা 22 ঘন্টা আগে এখানে এসেছিল সেই শয়তানের রিচুয়ালটা বন্ধ করার জন্য। তখন আলিন বলে, এতক্ষণ আমরা যা দেখেছি এখন আমরা আর কাউকে বিশ্বাস করতে পারছি না। তখন মহেশ্বর তাদের দুজনের কপালে হাত রাখে আর তাদের জাদুর মাধ্যমে নিয়ে যায় 100 বছর আগে, যেখানে মুভির শুরুটা দেখানো হয়েছিল। এই এম্বা সারাফ ওই সময় অত্যন্ত ভয়ঙ্কর এবং সবচেয়ে শক্তিশালী জাদুকর ছিল। সে নিজের স্বার্থের জন্য এই গ্রামের মানুষদের ক্ষতি করত। তার কাছে গড প্রদত্ত এক ধরনের শক্তি ছিল যাকে খোদাম বলা হয়। তার শরীর থেকে তার মাথা আলাদা করার পরেও সে জীবিত ছিল। সে তখন বলেছিল, আমি সবসময় জীবিত থাকবো এবং তোদের সাথেই থাকবো। 100 বছর পর পর আমার জন্মের সময় যে জন্ম নেবে আমি তার মাধ্যম হয়ে ফিরে আসব। তখন সেই গ্রামের প্রধান কিরিস নামে এক ছুরি এম্বা সারাফের মাথায় ঢুকিয়ে দেয়, আর সে তখনকার জন্য মারা যায়। কিন্তু তার মুখ থেকে কথাগুলা অভিশাপ হিসাবে থেকে যায়। আর আজকে যে মেয়েটাকে মুক্ত করা হয়েছে সেই এম্বা সারাফের বংশধর সুকমা। তখন আলিনের মনে পড়ে যায়, যখন তারা বাড়িতে ঢুকেছিল তখন তারা দুটো মেয়ের নাম এবং জন্ম তারিখ দেখতে পেয়েছিল, আর সেই মেয়েটাই হচ্ছে সুকমা। তখন মহেশ্বর তাদের সেই জায়গা থেকে এই বাড়িতে নিয়ে আসে। যখন সে এই বাড়িতে প্রথম এসেছিল তারা দুজন মহেশ্বরের জাদুর মাধ্যমে এসব কিছু নিজের চোখে দেখতে পাচ্ছে। তখন দেখা যায় কিছু লোক সুকমাকে নিয়ে তারা এম্বা সারাফকে ফেরানোর জন্য রিচুয়াল করছে। মহেশ্বর তাদের বাধা দিলে এম্বা সারাফের লোকের সাথে তার মারামারি শুরু হয়। তাই বাধ্য হয়ে মহেশ্বর সেখানে এম্বা সারাফের লোকদের মেরে ফেলে। আর সুকমার পাশে যে লাশগুলাকে দেখানো হয়েছিল এরাই হচ্ছে সেই লোকেরা। এরপর সুকমাকে সে মন্ত্র পড়ে বেঁধে রাখে। কিন্তু ততক্ষণে এম্বা সারাফের আত্মা সুকমার ভেতর চলে আসে আর সে মহেশ্বরের উপর অ্যাটাক করে। কিন্তু তার জাদু শক্তির কাছে সে হার মানে। আর মহেশ্বর তাকে বেঁধে রাখার পর সেও সেখানে জ্ঞান হারায়। তার মানে সে এখানে অজ্ঞান অবস্থায় এতক্ষণ পড়েছিল। কিছুটা আড়াল থাকার কারণে তারা কেউ মহেশ্বরকে দেখতে পায়নি। এরপর মহেশ্বর তাদের বর্তমানে নিয়ে আসে। তখন তাদের ফিতরার কথা মনে পড়ে আর মহেশ্বরকে অনুরোধ করে তাদের বন্ধুকে খুঁজে বের করে দেওয়ার জন্য। মহেশ্বর জানায় সব ঠিক করা যাবে, কিন্তু তার আগে সেই পবিত্র কিরিস যেটা দিয়ে সুকমাকে পুরোপুরি শেষ করা যাবে সেই অস্ত্র খুঁজে বের করতে হবে। কিন্তু সেই অস্ত্র কোথায় এটা কেউ জানে না। তখন গুনি ঘরের মধ্যে একটা গর্ত খুঁজে পায় আর সে বলে, এই গর্ত দিয়ে আমরা হয়তো বের হতে পারবো। তখন তারা তিনজন গুহার দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে এখান দিয়ে তারা বের হতে পারবে কিনা। তখনই সেখান থেকে তারা পা পিছলে নিচে পড়ে যায়। তখন আলিন বলে, এই জায়গায় সে আগেও এসেছে। গুনি তখন বলে, এখানে আসা কোনোভাবেই সম্ভব না। আর আলিন যে স্বপ্নটা দেখত সেটা এই জায়গারই স্বপ্ন। এদিকে শয়তানকে দেখা যায় সে কাঁচা মুরগি চিবিয়ে খাচ্ছে। তখন আলিন হঠাৎ করে গান গাইতে শুরু করে। তার হাত অদ্ভুত রকমের কাজ করতে শুরু করেছে। তার চোখের মনি একদম লাল হয়ে গিয়েছে। আলিনের গানের শব্দ পেয়ে শয়তান ভয়ঙ্করভাবে হামাগুড়ি দিতে দিতে বের হয়ে আসে। মহেশ্বর ও গুনি এসব দেখে কিছুটা আতঙ্ক হয়ে যায়। আলিন গান গাইতে গাইতে তাদের দিকে এগিয়ে আসে। মহেশ্বর তখন ভাবে হয়তো এখন তারা নতুন একটা বিপদের মধ্যে পড়বে, কিন্তু আলিন সোজা পথে এগিয়ে যায়। আলিন যখন পাথরে হাত রাখে তখন পুরো জায়গা কাঁপতে শুরু করে। তখন পাথর ফেটে সেই অস্ত্রটি বেরিয়ে আসে। আলিন ছুরিটা কভার থেকে খুলতেই তারা অদ্ভুতভাবে উপরে চলে আসে। আর বাড়ির চারপাশে যে দেওয়ালগুলা ছিল সবগুলা সেখানেই ভেঙে পড়ে। এদিকে শয়তান বুঝে যায় তাকে শেষ করার জন্য অস্ত্রটা তারা পেয়ে গেছে। সুকমা হামাগুড়ি দিতে দিতে সেখানে এসে উপস্থিত হয় আর সে ছুরিটা চায়। তারা ছুরিটা দিতে না চাইলে সুকমা মাটিতে হাত রাখে আর মাটি থেকে সমস্ত পোকামাকড় তার শরীরে উঠতে থাকে। মহেশ্বর তখন তাদেরকে পালাতে বলে। তারা কোনোভাবে সেই শয়তানকে পাশ কাটিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির উঠানে আসতেই তারা জিয়ার লাশ দেখতে পায়। তখন গুনি জিয়ার লাশ বুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এদিকে ভেতরে চলছে শয়তান আর মানুষের মধ্যে ভয়ঙ্কর এক লড়াই।
মহেশ্বর শয়তানকে তার বশে আনার চেষ্টা করে, কিন্তু শয়তান সুকমা এতটাই শক্তিশালী ছিল যে সে মহেশ্বরের একটা হাত ছিঁড়ে ফেলে। তখন সুকমা মানে তার ভেতরে থাকা এম্বা শারেফের আত্মা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সেখানে থাকা সমস্ত মৃতদেহ এবং কবর থেকে লাশ উঠতে শুরু করে, আর এই মৃত লাশগুলা বাহিরে থাকা আলিন আর গনিকে ধরতে যায়। এদিকে গনি আলিনকে দেওয়াল পার করে দিয়ে সে ভেতরেই থেকে যায় আর বলে, আমার ডয়ারে বেশ কিছু টাকা আছে যা দিয়ে তোমার বাবার ঋণ তুমি শোধ করতে পারবে, আর আমি আমার বন্ধুদের ছাড়া এখান থেকে যাব না। আলিন এখানে গনির জন্য অনেক কান্নাকাটি করে, তার সাথে গনিকে আসতে বলে। গনিকে ছাড়া সে যেতে চায় না। তখন সেখানে সেই মৃত লাশগুলো চলে আসে। গনি তখন সবাইকে একে একে মারতে থাকে। এরপর জিয়াকে কাঁধে তুলে নিয়ে ফিতরাকে খোঁজার জন্য পিছনে ঘুরতেই তার সামনে ফিতরা চলে আসে আর তাকে কামড়াতে শুরু করে। এভাবে আস্তে আস্তে লাশগুলো গনিকে কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলে, যেটা বাড়ির বাহির থেকে আলিন দেখতে পেয়ে সেখানে জোরে জোরে চিৎকার করতে থাকে। আলিন এসব কিছু সহ্য করতে না পেরে গাড়িতে উঠে বসে, কারণ তাকে যেতেই হবে, কেননা তার ছোট একটা ভাই আছে আর তার ভাই তার জন্য অপেক্ষা করছে। তখন আলিন দেখতে পায় সুকমা মহেশ্বরের ছেঁড়া হাত নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছে। তার মুখে ভয়ঙ্কর একটা হাসি দেখা যায়। এটা দেখে আলিন অনেক রেগে যায়। সে গাড়ি নিয়ে সোজা সুকমার উপর দিয়ে চালিয়ে দেয়। সুকমা এতে কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে থাকে। আলিন গাড়ি থেকে নেমে সেই ছুরিটা দিয়ে মৃত লাশগুলোকে একে একে শেষ করতে শুরু করে। আলিন ফিতরাকে মারতে গিয়েও গনির দিকে তাকিয়ে তাকে মারতে পারে না। এদিকে সুকমা চলে আসে, তার পেট ছিঁড়ে নাড়িভুড়ি সব বের হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে আলিনকে মারতে আসে। তাদের মধ্যে অনেক লড়াই হয়, কিন্তু যখনই ছুরিটা দিয়ে সুকমার বুকের মধ্যে ঢুকিয়ে দিবে তখনই সুকমা ছুরিটা ধরে ফেলে, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না, কারণ ছুরি থেকে ভয়ঙ্কর তাপের সৃষ্টি হয়। একসময় গিয়ে আলিন সুকমার বুকের ভেতর ছুরিটা ঢুকিয়ে দেয়। তখন শয়তান হা করে তার ভেতরে পোকামাকড় সব আলিনের ভেতর দিতে চায়, কিন্তু আলিন শক্তভাবে দাঁড়িয়ে থাকে, যার কারণে পোকাগুলা তার শরীরে ঢুকতে পারে না। শয়তান না পেরে আলিনের দুর্বল জায়গায় আঘাত করে, সে তার বাবার রূপ নেয়। তখন আলিন একটু অন্যমনস্ক হতে শয়তান তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় আর তার হাত থেকে ছুরিটা পড়ে যায়। তখন শয়তান গিয়ে ছুরিটা তার কাছে তুলে নেয়, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না, কারণ ছুরি থেকে ভয়ঙ্কর আগুনের ফুলকি বের হতে থাকে, যার কারণে শয়তান ছুরিটা ফেলে দেয়। তখন আলিন ছুরিটা নিয়ে শয়তানের গলায় আবার ঢুকিয়ে দেয়। এত মারার পরেও শয়তানের কিছু হয় না, সে হাসতে থাকে। 100 বছর আগে যে অভিশাপ দিয়েছিল যে এখন আমি মরে যাচ্ছি, কিন্তু 100 বছর পর আমি আবার আসব, কিন্তু পুরোটা বলার আগেই আলিন তার মুখ চেপে ধরে আর একটানে তার শরীর থেকে তার মাথাটা আলাদা করে ফেলে। আর এখানেই শেষ হয় এম্বা শারাফের এই অভিশাপ, আর শেষ হয়ে যায় এই ভয়ঙ্কর রিচুয়ালের শেষ অস্তিত্ব। পরের দিন দেখা যায় আলিন তার ছোট ভাইকে নিয়ে এই বিল্ডিং থেকে, এই শহর থেকে চলে যাচ্ছে। রাস্তায় তাকে পাওনাদার ধরলে তাকে সব টাকা দিয়ে দেয়। তারপরেও আলিনকে খারাপ প্রস্তাব দিলে আলিন সেই ছুরিটা দিয়ে তার গলায় হালকাভাবে চালিয়ে দেয়। তখন তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তখন পেছন থেকে মহেশ্বর এসে তাকে বলে, এই ছুরিটা তুমি যত্ন করে তোমার কাছে রেখে দিও, কারণ এই ছুরিটা তোমাকেই বেছে নিয়েছে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। এখানে অবশ্য আপনাদের একটা প্রশ্ন থাকবে, এত শক্তিশালী মহেশ্বর, সে এম্বা শারাফকে শেষ করতে পারল না, কিন্তু এই আলিন মেয়েটা এটা কিভাবে করলো? প্রথমে আমরা যাকে দেখেছিলাম, যার হুকুমে এম্বা শারাফের মাথা আলাদা করা হয়েছিল, সেই গ্রাম প্রধানের নাতনি হলো আলিন, যার কারণে তার কোনো ক্ষতি হয়নি। তো এমন ভয়ঙ্কর মুভি যদি আপনারা আরো দেখতে চান তাহলে ডান পাশের ভিডিওতে ক্লিক করুন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।